2011 সালের 13ই মে, আজকে 2রা মে আমরা দাঁড়িয়ে আছি। সেদিন 2011 সালের 13ই মে, আজ থেকে প্রায় কত বছর আগে, 14 বছর আগে সেই মমতা ব্যানার্জি প্রথম ক্ষমতায় এসেছিল। আর মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর ওই 13ই মে এর 5 দিনের মাথায় 18ই মে আমরা দেখতে পেরেছিলাম আজকে যিনি জেলে বসে আছেন সেই পার্থ চট্টোপাধ্যায়, আর আজকের শিক্ষামন্ত্রী যিনি জেলে যাবেন করছে সেই পার্থ বসুকে নিয়ে প্রেস কনফারেন্স করেছিল। আর কালীঘাটের বাড়িতে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে কি বলেছিল? যে মমতা ব্যানার্জির সরকার চলে এসছে, এবার আর আপনাদের চিন্তা করতে হবে না, তিনি প্রতি বছর ডবল চাকরি দেবে। সেদিনকার মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিল কি? যে রাজ্যের বুকে তিনি প্রতি বছর 2 লক্ষ করে বেকারের চাকরি দেবেন। মমতা ব্যানার্জি বলেছিল 2 লক্ষ বেকারের চাকরি দেবেন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি ওই 56 ইঞ্চির বিকাশ পুরুষ সেই একইভাবে 2014 সালে ক্ষমতায় আসলো এই ভারতবর্ষের বুকে। আর ভারতবর্ষের বুকে এসে নরেন্দ্র মোদী, মনে আছে আমাদের, ওই 2014 সালের 2রা এপ্রিল ঢুকেছিলেন সংসদ ভবনে। আর সংসদ ভবন থেকে বেরোনোর পর 15 মিনিট প্রেস কনফারেন্স করেছিলেন। আর ওই 15 মিনিটের প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জির মতো সেদিনকার নরেন্দ্র মোদীও বলেছিল যে নরেন্দ্র মোদী কা সরকার আ গায়া। আর নরেন্দ্র মোদীর সরকার যখন চলে এসছে তখন কোনো চিন্তা নেই, প্রতি বছর 2 কোটি করে বেকারের চাকরি হবে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে দিদি ভাই আর যে দাদা ভাই সেদিন বলেছিল চাকরি দেব, সেই দিদি ভাই দাদা ভাই আজকে চাকরি দিতে পারছে না। তাই তো আমরা ডিআইএফআই এর পক্ষ থেকে আজ থেকে 3 বছর আগে পার্লামেন্ট ভবনে গেছিলাম এনআরবি ফর্ম ফিল আপ করে। এই গোটা দেশের, গোটা পশ্চিম বাংলায় যারা হাতে কাজ চায়, যাদের 2 হাতে কাজের প্রয়োজন, তারা বেকার হয়ে বসে আছে, সেই বেকারদের ফর্ম ফিল আপ করেছিলাম। আর বেকারদের ফর্ম ফিল আপ করার পর যখন নরেন্দ্র মোদীর দরবারে গিয়ে বলেছিলাম আমার হাত মে কাম দো, আমার হাত মে কাম চাইয়ে, সেদিনকার নরেন্দ্র মোদী আমাদের বলেছিল যে আমি কাজ ফাঁক দিতে পারবো না, এখন আমি খুব ব্যস্ত আছি, রাম মন্দির তৈরি করছি, আমাকে এখন একদম বিরক্ত করবেন না। তখন আমরা বলেছিলাম हमारा हाथ खाली है, हमारा हाथ में कौन से কাজ জানা चाहिए। তখন মমতা ব্যানার্জির মতো নরেন্দ্র মোদী আমাদের বলেছিল যে কাজ নেই, কে বললো? একটা দোকান করে পকোড়া ভাজো। একইভাবে যখন দাদার কাছে আমাদের কথা শুনলো না, দিদি ভাইয়ের কাছে আসলাম, দিদি ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলাম যে আপনি বলেছিলেন 2 লক্ষ বেকারের চাকরি দেবেন, চাকরি কোথায় গেল? তখন দিদি ভাই বলল কি বলছো তোমরা, দাদা ভাই রাম মন্দির করবে আর আমি চুপ করে বসে থাকবো, আমাকে জগন্নাথ মন্দির করতে হবে। তখন আমরা বললাম তাহলে কাজটা কোথায় পাবো আমরা? কাজটা দিতে হবে আমাদের, আমাদের 2 হাত ফাঁকা আছে। কলেজ পাস করে ছেলেরা বেরোচ্ছে, স্কুল পাস করে মেয়েরা বেরোচ্ছে, তাদের হাতে কাজ নেই, ডিগ্রি আছে, চাকরি নেই, তাহলে চাকরির দিশা কোথায়? তখন বলল দুজনা মিলিত ভাবে যে আমার দিদি ভাই আর দাদা ভাইয়ের মধ্যে কথা হয়ে গেছে, সামনে বিশাল বড় চাকরির প্যাকেজ। আমরা বললাম কি চাকরির প্যাকেজ? বলো রাম মন্দিরটা হতে দাও, জগন্নাথ মন্দিরটা হতে দাও, তারপর ফাঁকা অনেকটা সামনে জায়গা থাকবে। আর রাম মন্দির, জগন্নাথ মন্দিরের সামনে এই পশ্চিম বাংলা ভারতবর্ষের শিক্ষিত বেকার যুবকদের বসিয়ে দিয়ে দাদা ভাই আর দিদি ভাই 2টো হাতে ফুটো থালা ধরিয়ে দেবে আর বলবে নাও ভিক্ষা করো, এটাই তোমাদের কাজ। আমরা সেদিন বলেছিলাম আমরা ভিক্ষা চাই না, আমরা 2 হাতে কাজ চাই। আর তৃণমূলের কোন লাটের বাপ বা তৃণমূলের কোন মাতব্বর যদি আমাদের কথাগুলো শুনে একটু গালাগালি দিতে ইচ্ছা করে বামপন্থীদের, বলছি দেবেন, কিন্তু তার আগে একটা ছবি খুঁজে দেবেন। বলছেন কিসের ছবি? দিদি ভাইকে দেখলাম 2011 সালে ক্ষমতায় আসলো, তারপরের দিন থেকে দিদি ভাইকে কি দেখলাম? হাতে একটা কাইচি তুলে নিল। আর দিদি ভাই হাতে কাইচি তুলে নিয়ে কি করলো? দেখতে পেলাম এই পশ্চিম বাংলার কোথাও দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধন করলো, কোথাও ঈদের প্যান্ডেল উদ্বোধন করলো, কোথাও পায়খানা পেচ্ছাপখানার তার উদ্বোধন করলো। আমি তৃণমূলের কোন ভাই আমাদের কথা শুনছেন কিনা জানি না, তার কাছে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, যেই রাজ্যের বুকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা কোন ছবি দেখাতে পারবেন যেখানে পায়খানা, পেচ্ছাপখানা, ঈদের প্যান্ডেল, দুর্গাপুজোর প্যান্ডেল বাদ দিয়ে এই পশ্চিম বাংলার বুকে একটা কোন নতুন শিল্প কলকারখানার গেট উদ্বোধন করছে? চ্যালেঞ্জ করে বলে যেতে পারি টাকা দিলে বাঘের দুধ পাবেন, কিন্তু মমতা ব্যানার্জির একটা ছবি পাবেন না যেখানে তিনি কলকারখানার গেট উদ্বোধন করছে। কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারে না, চাকরি কেড়ে নিতে পারে। এই রাজ্যের বুকে আমরা দেখেছি 1998 সালে যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিল,
লাল ঝান্ডার সরকার ছিল তখন একটা কমিশন তৈরি হয়েছিল, একটা বোর্ড তৈরি হয়েছিল, তার নাম হলো এসএসসি কমিশন, স্কুল সার্ভিস কমিশন। আর এই স্কুল সার্ভিস কমিশন কেন তৈরি হয়েছিল? এই পশ্চিম বাংলার সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করার জন্য। ওই 1998 সাল থেকে 2011 সালের 13ই মের আগে পর্যন্ত, যবে পশ্চিম বাংলা থেকে বামপন্থী সরকার চলে গেছিল তার আগের দিন পর্যন্ত এই পশ্চিম বাংলার বুকে 23খানা এসএসসি পরীক্ষা হয়েছিল। 23খানা এসএসসি পরীক্ষা। আর সেই 23খানা এসএসসি পরীক্ষাতে 25 বছর শিক্ষক নিয়োগ করেছিল বামপন্থী সরকারের পক্ষ থেকে। আমরা দেখতে পেরেছিলাম যে 23খানা নিয়োগ হয়েছে, একটা নিয়োগে মমতা ব্যানার্জির বাপের হিম্মত আছে বলার যে বামপন্থী সরকারের পক্ষ থেকে চুরি করে চাকরি দিয়েছে। একটা কোনো প্রমাণ দেখাতে পারেনি। মমতা ব্যানার্জি বলেছিল চিরকুট দেখাবো, চিরকুট দেখাবো, একটা চিরকুট দেখাতে পারেনি দিদি ভাই। কিন্তু আমাদের চিরকুট দেখানোর আগে দিদি ভাইয়ের সুপুত্র ভাই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী খাটের তলা আমরা দেখে নিয়েছি। আর সেই খাটের তলাতে দেখতে পেরেছি বামপন্থীদের একটা চিরকুট দেখাতে পারেনি, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যা চুরি করেছে এই টিএমসি টাকা মারা কমিটি, সেই টাকার হিসেব ওখানে লুকিয়ে আছে। আমরা তাই বলতে চাই, এই পশ্চিম বাংলার বুকে বামপন্থী সরকার ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, জ্যোতি বসু ছিল, সুদর্শন রায়চৌধুরী ছিল, পার্থ দে ছিল। এরা একের পর এক এসএসসিতে নিয়োগ করেছে, একটা নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। এই মমতা ব্যানার্জির সরকার 2011 সালের পর একটা নিয়োগ করেছে, একটা নিয়োগ 2016 সালের এসএসসি। আর সেই নিয়োগে এমন দুর্নীতি করেছে, যে পরিমাণ সিট সেই পরিমাণের থেকে বেশি পরিমাণ শিক্ষক নিয়োগ করেছে। আর সেই নিয়োগের আমরা দেখতে পেরেছি আজকে 26,000 শিক্ষক নিয়োগের পদ্ধতি। আর সেই নিয়োগের পদ্ধতিতে আমরা দেখতে পেরেছি কি পরিমাণে গরমিল করা হয়েছে। আমরা দেখতে পেরেছি আজকে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। কিন্তু আমরা বলতে চাই, এই 26,000 শিক্ষকের মধ্যে সবাই অযোগ্য নয়, সবাই দুর্নীতি করেনি, তাদের মধ্যে যোগ্য আছে। আমরা বলছি হ্যাঁ, 16,000-এর কাছাকাছি যোগ্য আছে। আর মমতা ব্যানার্জির চোর মন্ত্রী আর নেতারা আর 10,000-কে চাকরি নিয়ে দিয়েছে টাকার বিনিময়ে। এ তো আজকের না, দীর্ঘদিন আগে থেকে লাল ঝান্ডার যে এসএফআই ছাত্র যুব সংগঠন তারা বলেছিল যে এসএসসি থেকে টেট বাংলার মাথা হেড শিক্ষক নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। কেস চলছিল 5 বছর ধরে, কেস চলছিল। বামপন্থীরা বলেছিল যোগ্য অযোগ্যকে আলাদা করে দেখাতে হবে। আর এখন তৃণমূল কংগ্রেস গালাগালি দিচ্ছে কাকে? গালাগালি দিচ্ছে বিকাশ রঞ্জন চট্টোপাধ্যায়। বিকাশ রঞ্জন চট্টোপাধ্যায় চাকরি খেয়েছে না চাকরি নিয়োগ করেছে? উনি দুর্নীতি ধরেছে, চোরদের ধরেছে। উনি চাই যে পরিষ্কার নিয়োগটা হোক, আরো যে 10,000 যোগ্য শিক্ষক তাদের নিয়োগটা করা হোক। দীর্ঘদিন আগেই বলেছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, হাইকোর্ট রায় দিয়েছিল যে মমতা ব্যানার্জির সরকারকে যোগ্য অযোগ্য চিহ্নিত করে বের করতে হবে। এসএসসি কমিশন বলেছিল হ্যাঁ, আমাদের যদি বলেন আমরা ওএমআর সিট মানে যে সিটে এসএসসির পরীক্ষা হয় সেই সিট বের করে বলে দেব কারা যোগ্যতার বিনিময়ে চাকরি পেয়েছে, কারা অযোগ্য। কিন্তু মমতা ব্যানার্জি সরকার বলেছিল না, ওই সিট আমরা দেখতে দেব না, ওই সিট আমরা দেখতে দেব না। হিসাব কি বলছে? নিয়োগ হওয়ার 5 মাস আগে ওই ওএমআর সিট পুড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার। তাই আজকে দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির দলের লোকেরা চুরি করেছে বলে 16,000 যোগ্য শিক্ষক চাকরি হারা হয়েছে। এখনো পর্যন্ত দিতে পারছে না হিসেব, এখনো পর্যন্ত প্রকাশ্যে বলতে পারছে না। এসএসসি বলছে হ্যাঁ আমাদের কাছে লিস্ট আছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বলেছে ঠিক আছে, সেই লিস্টটাকে দেখিয়ে দিলেই তো হয়। কিন্তু তিনি দেখাচ্ছে না কেন জানেন? ওই চোর বড় থেকে শুরু করে মাঝারি হয়ে ছোট আছে। যখনই 10,000-এর নাম বাতিল হয়ে যাবে, যখনই 10,000 প্রকাশ্যে আসবে, যে 10,000 টাকা দিয়ে চাকরি পেয়েছে, পরের দিনই সেই 10,000-এর পরিবার গিয়ে তৃণমূল কংগ্রেসের ওই নেতার বাড়ি যাবে। আর নেতার বাড়ি গিয়ে প্রশ্ন করবে যে কত টাকা নিয়েছিলে বলো, টাকা ফেরত দাও, আর একই সঙ্গে যা ফাইন হয়েছে তা ফেরত দিতে হবে। আর তৃণমূলের নেতারাও বুঝতে পারছে
সবারই অবস্থা আগামী দিনে ওই পার্থ চট্টোপাধ্যায়ের মতো হবে। আর অনেকে ভাবছেন যে পার্থ চট্টোপাধ্যায় এখন তাহলে কি করছে? পার্থ চট্টোপাধ্যায় টাকা একা মারেনি, এ আমাদের কথা না। তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন তার নেত্রী দোলাদি আসানসোলে গিয়ে বলে এসেছিল যে যে যা পরিমাণ টাকা চুরি করছো করো, দিনের শেষে 25% টাকা নিজের কাছে রেখে বাকি 75% টাকা দিদি ভাইয়ের কাছে পাঠিয়ে দিতে হবে। পার্থ চট্টোপাধ্যায় তাই করেছিল, 25% নিজের বান্ধবীর খাতায় করায় রেখেছে, আর বাকিটা অভিষেকের ফ্ল্যাটে লুকিয়ে আছে। তাই আজকে যে পার্থ চট্টোপাধ্যায়কে ধরে নিয়ে গেছে, আজকে